যেই নিরীহ মানুষগুলো, যেই মুসলিম জনসংখ্যাগুলো জীবন দিল 24-এর এই ওয়ারে, এই গণঅভ্যুত্থানে, এই বিপ্লবের মধ্যে, ওই ছেলেগুলোর স্ট্যাটাসগুলো পড়ে আসেন। যেই আবু সাইদ আপনাদের আইকন, সেই আবু সাইদের ফেসবুক স্ট্যাটাস পড়ে আসেন। সেই আবু সাইদকে বাংলাদেশে পাশ্চাত্যের কলোনিয়াল হবে বাংলাদেশ, এটা আবু সাইদ কোনোদিন চেয়েছিল? আমরা যে 24-এর যে আন্দোলন করেছি, এই আন্দোলনে যে ছাত্রগুলো ছিল, এই আন্দোলনে যে দাড়ি টুপি পরা মানুষগুলো ছিল, সেই দাড়ি টুপি পরা মানুষগুলো কি চেয়েছে সেই হিউম্যান রাইটসের হাই কমিশনের অফিস হবে বাংলাদেশ? আমরা এইটা আপনারা ভালোভাবে জেনে নেন। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি এবং স্পষ্টভাবে বলতেছি, আপনারা এতদিন ছিলেন দাদাবাবুদের কলোনির মধ্যে, আর এখন ধীরে ধীরে পাশ্চাত্যের অতল চোরাবালির মধ্যে হারিয়ে যাচ্ছেন। যদি সতর্ক হওয়ার তৌফিক দেয় আল্লাহ তাআলা আপনাদেরকে, তাহলে আপনারা সতর্ক হবেন, না হলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেকেন্ড গাজা। এটা আপনারা লিখে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই সংক্ষিপ্ত কথায় যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ইতিহাসগতভাবে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংঘ হচ্ছে জাতিসংঘ মুসলমানদেরকে অধিকার দেওয়ার ক্ষেত্রে। আর তাদের একটা অঙ্গ সংস্থান হচ্ছে মানবাধিকার হাই কমিশন। যাদের মূল সংস্থা ব্যর্থ, তারাই বাংলাদেশে এসে কি করবে? তাদের এই দেশে কোনো প্রয়োজন নাই। এটা আপনি নিজে মাথায় ঢুকিয়ে নেন, আপনার দলের নেতাদেরকে বুঝান, জনসচেতনতা তৈরি করেন। যদি আপনারা জনসচেতনতা তৈরি করেন, তাহলে এটা বন্ধ করা সম্ভব। আর যদি জনসচেতনতা তৈরি করে এটা বন্ধ করতে না পারেন, তাহলে আপনারা পাশ্চাত্যের সেকেন্ড অ্যালাইন, এটা আপনারা মনে করে রাখেন। আপনারা সেকেন্ড গাজা, এটাও আপনারা মনে করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে রক্ষা করুন এবং পাশ্চাত্যের এই চক্রান্তকে বোঝার তৌফিক দান করুন। দ্য নাগা পিপল হ্যাভ সাফার্ড লং আন্ডার অ্যালাইন রুল। অ্যাজ এ খ্রিস্টান পিপল উই ডিজার্ভ এ হোমল্যান্ড। মানে আমরা খ্রিস্টান পিপল হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রের কল্পনা করি এবং একটা স্বাধীন রাষ্ট্র চাই। তো যেই কথাটা নাগাল্যান্ডের মানুষ আজ থেকে 1970-1964 বলে এসেছে, সেটা যদি তাদের আগের প্ল্যান হয়, তাহলে আজকে কি এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় আর একটা খ্রিস্টান রাজ্য হওয়ার সম্ভাবনা নেই? আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ব্যর্থ জাতিসংঘ ও মানবাধিকার হাই কমিশনারের প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, আমরা নর্মালি সাধারণত এই শব্দের সাথে, এই সংস্থার সাথে এইভাবে পরিচিত যে এটি একটি বিশ্ব স্বীকৃত সংস্থা যারা সারা পৃথিবীব্যাপী কাজ করে, যাদের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকায়, যেটি প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা এবং যুদ্ধহীন পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে। এই নর্মাল তথ্যগুলো আমরা সবাই জানি এবং আমাদের বিশেষ করে যারা স্কুল, কলেজ অথবা মাদ্রাসার ছাত্র, তারা আমাদের 9-10-এর যে সিন এবং আনসিন ছিল, সেখানেও আমরা ইউনাইটেড নেশন সম্পর্কে পড়েছি। নর্মালি আমাদের মাথার মধ্যে এরকম একটা ধারণা আছে। তো আমি আসলে তার মূল কেন প্রতিষ্ঠা করা হয়েছে, তার প্রতিষ্ঠাকাল, তার ইতিহাস, এগুলোর সূক্ষ্ম বর্ণনা দেয়া আমার উদ্দেশ্য নয়, বরং যে শান্তি রক্ষার জন্য সে প্রতিষ্ঠা হয়েছিল, সেই শান্তি রক্ষা প্রতিষ্ঠায় সে আসলে কতটুকু সফল এবং কতটুকু বিফল, এবং বাংলাদেশে আসলে তার মূল কাজ কি হতে পারে, আমি এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে, মানে দুটি স্তর আছে। আমরা যেমন বলি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ, আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে সারা পৃথিবীর 193টা দেশই সেটার সদস্য। আর যদি বলি নিরাপত্তা পরিষদ, তাহলে নিরাপত্তা পরিষদে 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য, আর বাকি 10টি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী 2 বছর মেয়াদী সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদে। আচ্ছা, এই 5টি দেশ আবার কোন 5টি দেশ যারা স্থায়ী সদস্য? তারা হচ্ছে ওই 5টি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল। এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর 193টা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে। সেই ভোটে স্থায়ী সদস্যদের যে 5 আর অতিরিক্ত 10-15টা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে, 14টা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী 5 সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে, তাহলে 14 জনের দেওয়া ডিসিশন, 14টা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে। এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দার্স দিচ্ছে এবং যেখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে,
তারা তাদের সংস্থার মধ্যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করে রেখেছে। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই। আচ্ছা, এই 5টা দেশের মধ্যে কারা কারা আছে? ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে। 5টা হচ্ছে মূল দেশ, যেটাকে P5 বলা হয়। আজ থেকে কিছু বছর আগে, এটা সম্ভবত 2021 সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল, যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল। মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার, মানে মূল মৌলিক মানবিক অধিকার, যে একজন মানুষকে খাবার দিতে হবে, একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে, এই বিষয়ে ভোট হয়েছিল। প্রথমত তো মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা, এটা হচ্ছে একটা হাস্যকর বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল, কিন্তু ইসরায়েল এবং তার সহচর্য বড় ভাই এটাতে ভেটো দিল। এবং এই ভেটো দেওয়ায় কি হলো, এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না। কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে, আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না, ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কেন আপনি এটার বিষয়ে লিগ্যাল নোটিশ দিতে পারবেন না? কেননা এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে নয়। মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয়, মৌলিক অধিকার নয়। মানে আপনি যদি খাবার না খেয়ে মরে যান আমার চোখের সামনে, আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন না, কোনো কেস করতে পারবেন না। আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলি, ওকে, এটা কোনো জুলুম না, এটা কোনো অপরাধ নয়। কেন? এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে? LGBTQ পড়ে, এটা মানুষের মৌলিক অধিকার। তারপরে আরেকটা ডিসিশন বলি, যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ, এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে, এখানে একটা হত্যাযজ্ঞ চলেছে, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল, নিরাপত্তা পরিষদের 5 সদস্যের একটা দেশ, চায়না ভেটো দিল। চায়না যখন ভেটো দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো, এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো। মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের 5 সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয়, তাহলে আমি সারা পৃথিবীর 750 কোটি মুসলিম অথবা সারা পৃথিবীর 193টা দেশের মধ্যে 192টা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয়, তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে। আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য, বর্বর, নির্মম, হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে। এটা গেল তাদের নিরাপত্তা পরিষদের ডিসিশন সংক্রান্ত কথা। এরপরে আসেন জাতিসংঘ আসলে পৃথিবীতে কোথায় কোথায় সফল বা কোথায় কোথায় বিফল হয়েছে, আমি একটু সেটার ইতিহাস টানার চেষ্টা করব, কেন আসলে ইতিহাস না টানলে আমি আমার মূল কথায় যেতে পারবো না, এটা আপনাদেরকে জানা উচিত। সমস্যা হচ্ছে যে আসলে মানুষের কাছে স্লোগান দেওয়ার সময় আছে, মানুষের কাছে একটা সম্মেলনে গিয়ে 5 মিনিট একটা বক্তব্য দেওয়ার সময় আছে, ওনার নেতৃত্ব দেওয়ার সময় আছে, কিন্তু আসলে বিশাল একটা বিষয় নিয়ে উনি পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন, এটার সময় যেমন সাধারণ জনগণের নাই, এটার সময় তেমন আমাদের পলিটিশিয়ান বড় বড় নেতাদেরও নাই, কেননা উনি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। তো ইউনাইটেড নেশনের পিছনে কি আছে এটা নিয়ে পড়াশোনা করে স্টাডি করার মতো সময় ওনার নাই। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে একটু জানানোর চেষ্টা করব। যখন 1947-এ ভারত পাকিস্তান আলাদা হলো, ঠিক এই সময়ে আরেকটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল, সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা হবে। এই ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা মানে মুসলমানদের জন্য একটা সীমানা হবে এবং এখানে ইহুদিদের জন্য আরেকটা রাষ্ট্র তৈরি করা হবে। এই প্রস্তাবনাটা এসেছিল 1947-এ। এই 47-এর এই ডিসিশনটা বাস্তবায়ন হয় 48-এ গিয়ে 1948 সালে। 1948 সালে যখন এই ডিসিশন বাস্তবায়ন হয় তখন 33টার মতো দেশ এটার পক্ষে ভোট দিয়েছিল, 13টার মতো দেশ এই ডিসিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল, বিশেষ করে আরব কান্ট্রিগুলো, এবং 10টার মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তখন 33টা দেশের ভোটের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে বন্টন করা হয়। এই ফিলিস্তিন রাষ্ট্রটা যখন বন্টন হয় তখন ওইখানে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে 30%। 30% জনগণের জন্য বরাদ্দ করা হলো তৎকালীন ফিলিস্তিনের 65% এরিয়া, মানে 65% জায়গা দেওয়া হবে 33% জনগণকে, আর 45% জায়গা দেওয়া হবে 77% মুসলিম জনগণকে।
এমন বোঝাতে পারেন এই কথা। মানে 33% জনগণকে দেওয়া হবে 65% এরিয়া, আর 77% জনগণকে দেওয়া হবে 45% এরিয়া। পৃথিবীতে এর চাইতে রসাত্মক মানে ক্রিটিসাইজমূলক ডিসিশন হতে পারে না। আচ্ছা, এরপরে যখন এই ডিসিশনটা সিদ্ধান্ত গ্রহণ হলো, তারপরে আরব ইসরায়েল যুদ্ধ হলো, তারপরে এখানে যা হওয়ার তা হলো, সেটা আমরা দেখেছি, এখন পর্যন্ত চলছে। আমরা ওইটার দিকে আবার আসব। এরপরে আসেন যখন আরেকটু ইতিহাস টানি, সেটা হচ্ছে 2রা আগস্ট 1990 সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালালো। তখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএনের সিকিউরিটি কাউন্সিল যারা, তারা একটা রেজুলেশন পাশ করলো 660 নামে। সেই রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন বলল যে ইরাককে এখনই কুয়েতের উপরে হামলা বন্ধ করতে হবে। ইরাক যখন কুয়েতের উপরে হামলা বন্ধ করলো না, তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশন নতুন আর একটা রেজুলেশন বাস্তবায়ন করলো। সেই রেজুলেশনের নাম হচ্ছে 678। এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না, এবং এইটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো 14ই জানুয়ারি পর্যন্ত 1991 বা 92 সালে। সাদ্দাম হোসেন যখন 14ই জানুয়ারি পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করলো না কুয়েতের ওপরে, তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী 17ই জানুয়ারি 35টা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্টর্ম চালায় 17ই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং বলা চলে যে শুরুর 100 ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাক যেতে বাধ্য করে। এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয়, সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে, এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না, তখন 35টা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার উপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য। এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে, সেটা হচ্ছে যে ইরাকের কাছে WMD অর্থাৎ উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়ন পদার্থ আছে। এইরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের, যেই কমিশন ইরাকে যায়, ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে WMD আছে কিনা, অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কিনা। এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে WMD নাই, তখন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন নাই। এইটা বলার পরে 2001 সালে 9/11 হয়, মানে টুইন টাওয়ারে হামলা হয়, একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা। 2001 সালের 9/11-এর এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। যখন 1991 সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না, তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাখোশ ছিল, এবং 1994 সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে। যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা। ঠিক এটা ছিল 1994 সালের ঘটনা। 2001 সালে হলো 9/11-এর যুদ্ধ। 2001 সালে 9/11-এর যুদ্ধ হওয়ার পরে 2002 সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো, যেখানে WMD আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে। এইটার কথা বলে 2003 সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স, তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে। ইরাকের ওপর হামলা করা হয় 20 মার্চ 2003 সালে। অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয়। 2003 সালের 9 এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কালচারের কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয়, এবং 13ই ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন। এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন, কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে, এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা সবাই জানি যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ইরাকের উপর একটা স্যাংশন চালানো হয়, একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে। যে ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য 35টা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য, ওই ইউনাইটেড নেশনে যখন ইরাকের উপরে বর্বর হামলা চালানো হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে, তখন তারা যুদ্ধ করেছিল, যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে না।
এটা জাতিসংঘের ব্যর্থতা। এরপরে আসেন 2011 সালে লিবিয়াতে যখন মোয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। আসলে ওই সময় যখন 2011 সালে মোয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল, ঠিক এই সময় টিউনিসিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে। আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না। সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। শুধু আমি এতটুকু বলি যে মোয়াম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন, ওনাকে যখন গ্রেফতার করা হলো, ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত হলেন, তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মোয়াম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল। উনি 43 ইয়ার্স, 43 বছর লিবিয়া শাসন করেছেন। উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই। কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো। কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর 50% খরচ সরকার বহন করতো। এক কথায় লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত। কিন্তু যখন 2011 সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো, তখন বিদ্রোহীদেরকে, এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে, সেগুলো বললে অনেক সময় যাবে। যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে 1973 নামে, যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাই জোন ঘোষণা করে। নো ফ্লাই জোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না। এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য, বিশেষ করে পাশ্চাত্যের যে অ্যালাই বাহিনী আছে, সেই অ্যালাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য। এই যে লিবিয়ার উপরে হামলা চালানো হলো, আজকে রানিং লিবিয়ার কি অবস্থা? 2011 সালের আগে যে লিবিয়া ছিল আর 2011 সালের পরে যে লিবিয়া হয়েছে, এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে। আজকের যে ভঙ্গুর লিবিয়া, যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, যে নির্মম নির্যাতিত ইতিহাসের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, এই ইতিহাসের পিছনের প্রোপাগান্ডা কে চালিয়েছে? ফ্র্যাঙ্কলি যদি আমি বলি, স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডরহীন ছাড়াই যদি বলি, তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন। তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? ইউনাইটেড নেশন দায়ী। এরপরে আসেন 1992 সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধের শান্তি রক্ষা করার নামে ইউনাইটেড নেশন তাদের ফোর্স পাঠিয়েছিল। সেই ফোর্সের একটি ঘটনা 1993 সালে ফাঁস হয়ে আসে, যে ব্ল্যাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয়, মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল। এই ঘটনার পরে দেখা গেছে যে এইখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্ল্যান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন। এরপরে যদি আমি আসি স্রেব্রেনিৎসার গণহত্যা, মানে বসনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি, যেটা 1995 সালে হয়েছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে। সেখানে কি হয়েছিল? বসনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল। এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয়, যে জোনের নাম সেফ জোন। এই জোনটা ঘোষণা দেয় কে? এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন, মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায়। বসনিয়ার যে অমুসলিম বাহিনী আছে, সার্ব বাহিনী, সেই সার্ব বাহিনী থেকে বাঁচানোর জন্য। কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র 1-2 দিনের ব্যবধানে 8,000-এরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয়। 8,000-এরও বেশি নিরাপত্তা, 8,000-এরও বেশি নিরাপরাধ মুসলিমদেরকে, অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয়, যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এই যে 8,000 মুসলিম হত্যা হলো বসনিয়ায়, এই 8,000 মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে? এই 8,000 মুসলিম যে নিহত হয়েছে, এইটা তো ইউনাইটেড নেশনের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে, এটার কোনো বিচার হয় নাই। আরেকটু সামনে আসেন, রুয়ান্ডায় 1994 সালে যে গণহত্যা হয়েছিল, ওই গণহত্যার বিষয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেট টু ওয়াচ পিপল বিং স্ল্যাটারেড বাট নট টু স্টপ দ্য কিলিং। মানে রুয়ান্ডার এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল, কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশন বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল,
ওই কমান্ডার রোমিও ডালেয়ার, উনি বলেছেন জাস্ট আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল, স্টপ দ্য কিলিং এর কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় নাই। এরপরে আসেন আমরা যদি এখন বলি একটু আমাদের পাশের দেশ আসি, ভারতে। এই যে 47-এর পর থেকে কাশ্মীরে যে জুলুম এবং যে অত্যাচার চলেছে, এই জুলুম এবং অত্যাচারের বিষয়ে জাতিসংঘের একটা রেজুলেশন ছিল, যে রেজুলেশন হচ্ছে ইউএনএসসি রেজুলেশন 47 নামে। এই রেজুলেশনের আন্ডারে কি ডিসিশন গ্রহণ করা হয়েছিল, যে কাশ্মীরের জনগণ ভোট দিবে এবং তাদের ভোটের উপর ভিত্তি করে কাশ্মীরের জনগণ পাকিস্তানে যাবে, কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র পাবে, নাকি কাশ্মীরের জনগণ ভারতের সাথে সংযুক্ত হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। প্রস্তাবনা পাশ হয়ে আছে, কিন্তু 47-এর পর থেকে অদ্যাবধি কাশ্মীরের জনগণ কোথায় যাবে এই মর্মে কোনো ভোট হয় নাই। এবং এখানে আরো একটা কথা বলি, মানবাধিকার লঙ্ঘন যে হয়েছে কাশ্মীরে, সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন অথবা ইউনাইটেড নেশনের আরও যে সমস্ত সহযোগী এনজিও আছে, তাদের রিপোর্ট অনুযায়ী, ভেতরে যা হয়েছে সেগুলো পরের কথা, তাদের রিপোর্ট অনুযায়ী 47-এর পর থেকে টিল নাও মানে 2022 পর্যন্ত শুধুমাত্র কাশ্মীরে নিহত হয়েছে 90,000-এরও বেশি। কত হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, কত হাজার বিদ্রোহীরা তাদের চোখ হারিয়েছে, কত শিশু তার সন্তানকে হারিয়েছে, এটার তো কোনো হিসাবই নাই। এই যে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে যে জেনোসাইড চালানো হয়েছে, 2018 এবং 19 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন পরপর দুইটা রিপোর্ট পেশ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়া হলো ভারতে। সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারে নাই। যে ইউনাইটেড নেশন কাশ্মীরি সমস্যার সমাধান করতে পারে নাই, যে ইউনাইটেড নেশন বর্তমানে বিগত 2 বছরে গাজায় 50,000-এরও বেশি মানুষ মারা গেছে, এই 50,000-এরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই, সেই ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন? সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে? সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে? যে ইউনাইটেড নেশন আফগানিস্তানের 40 বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই, যে ইউনাইটেড নেশন ইরাকের নিরীহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে নাই, যে ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুড়ে নিক্ষেপ করা হয়েছে, পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই, যে ইউনাইটেড নেশন কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার 371 ছিনিয়ে নেওয়ার পরে কোনো অ্যাকশন নিতে পারে নাই, সেই ইউনাইটেড নেশন কোনোদিনই ইউনাইটেড নেশন নয়, সেটা কোনোদিনই জাতিসংঘ নয়, সেটা কোনোদিনই আমার এবং আপনার জন্য কল্যাণকর বা কল্যাণকামী হতে পারে, এইটা চিন্তা করাটাও ভুল। আমার এই সংক্ষিপ্ত কথার দ্বারা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যদি আরেকটু বলি যে 2019 সালে যখন কাশ্মীরে স্বায়ত্ত শাসন বন্ধ করা হলো 371-এর মাধ্যমে, কাশ্মীরে স্বায়ত্ত শাসন ছিল, স্বায়ত্ত শাসন মানে যে কাশ্মীরে অন্য কোনো অঞ্চলের মানুষ এসে জায়গা কিনতে পারবে না, ওই অঞ্চলের মুসলিমরা ওই দেশেই থাকবে, তাদের নিজস্ব রুলস থাকবে, তাদের নিজস্ব আলাদা আইডি কার্ড থাকবে, তাদের নিজস্ব আলাদা পরিচয়পত্র থাকবে, এরকম একটা ডিসিশন ছিল 47-এ যখন কাশ্মীর ভারতের সাথে আসে। তখন এই 370 এই অ্যাক্ট যখন বাতিল হয় 2019 সালে, এই বাতিল হওয়ার পরে 10,000-এরও অধিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে বন্দী করা হয়েছে, 7 লক্ষেরও অধিক সেনাবাহিনীকে এখানে নতুন করে চালু করা হয়েছে, তাদেরকে কাজের মধ্যে, তাদেরকে ফাংশনে নিয়ে আসা হয়েছে। এইটার বিরুদ্ধে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই, এটাকে জাতিসংঘ বন্ধ করতে পারে নাই। সবাই জানে যে প্রতি হাফ কিলোমিটার পর পর সেনাবাহিনীর একটা টহল ক্যাম্প আছে, কিন্তু এইটা নিয়ে সারা পৃথিবীব্যাপী কোথাও কোনো আলোচনা হবে না, এইটা নিয়ে সারা পৃথিবীব্যাপী কোথাও কোনো জেনোসাইড বা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে আর এক দেশ ওই দেশে এসে আক্রমণ করে কাশ্মীরের মুসলমানদেরকে উদ্ধার করবে, এটা কল্পনাতীত একটা বিষয়। আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল ল এর একজন প্রফেসর ছিলেন রিচার্ড লক, উনি একটা কথা বলেছিলেন যে ইউএন ইজ অফেন হাইজ্যাক্ট বাই জিওপলিটিক্স রেদার দ্যান ফুলফিলিং ইটস গ্লোবাল হিউম্যানিটেরিয়ান মিশন। মানে ইউএনও হাইজ্যাক হয়ে গেছে জিওপলিটিক্সের দ্বারা। এখানে যদি আমি আরও একজন কথা বলি, প্রখ্যাত মার্কিন ইতিহাসবিদ, উনি বলেছিলেন দ্য ইউএন ইজ পাওয়ারফুল অর অ্যাজ উইক অ্যাজ দ্য ইউনাইটেড স্টেটস ওয়ান্টস ইট টু বি। মানে
তার প্রভু যতটুকু তাকে শক্তি দিতে চায় ততটুকু সে শক্তি পায়, আর তার প্রভু যখন তাকে শক্তি দিতে চায় না তখন সে আসলে শক্তিও পায় না। ইউনাইটেড নেশনের সাবেক সেক্রেটারি বুত্রোস ঘালি, যিনি 1992 থেকে নিয়ে শুরু করে 1996 পর্যন্ত ইউএনের প্রধান ছিলেন, উনি বলেছেন যে আমি জাস্ট পরবর্তীতে ইউএনের দায়িত্ব পাই নাই, কেননা আমি খোলাখুলি তার নিয়ম নীতির বিরোধিতা করেছিলাম। ডক্টর মাহাতির মোহাম্মদেরও ইউনাইটেড নেশনের উপরে বক্তব্য আছে, ওনার লেখা, ওনার কথার মধ্যে আপনারা পাবেন। আমার পুরো কথার যদি আমি সামারাইজেশন করি, তাহলে ইউনাইটেড নেশন মুসলিম বিশ্বের জন্য, বহির্বিশ্বের কথা আমি বাদ দিলাম, মুসলিম বিশ্বের জন্য, মুসলিমদের অধিকার আদায়ের জন্য একটি ব্যর্থ সংঘ। এটা আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে ইতিহাস বলেছে, এইটার জন্য আমার কথা নয়। পৃথিবীতে প্রকাশিত নিউজ চ্যানেলগুলোর যত নিউজ সংবাদ আছে, নিউজ পেপারগুলোর যত সংবাদ আছে, সেগুলো আপনারা পড়েন। যত বই প্রকাশিত হয়েছে এই বইগুলোর বিষয়ে, এই ঘটনাগুলোর বিষয়ে, সেই বইগুলো আপনারা পড়েন। এটা পৃথিবী স্বীকৃত একটা বিষয়, এটা জ্বলন্ত একটা বিষয় যে ইউনাইটেড নেশন পৃথিবীর মুসলমানদের জন্য কিচ্ছু করতে পারে নাই। এখন আসেন, এই ইউনাইটেড নেশনের মানে ব্যর্থ জাতিসংঘের একটি অফিস হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, OHCHR, মানে মানবাধিকার হাই কমিশন। এখন যেই ইউনাইটেড নেশন নিজে ব্যর্থ মুসলমানদের অধিকার দিতে, সেই ইউনাইটেড নেশন যদি বাংলাদেশে আসে, তাদের কোনো একটা শাখা অফিস, মানে হিউম্যান রাইটসের হাই কমিশনার অফিসটা যদি বাংলাদেশে আসে ইউনাইটেড নেশনের, তারা আসলে বাংলাদেশে কি করতে পারবে? আমি মনে হয় বুঝতে পারিনি কথা। মানে যে ইউনাইটেড নেশন বাখুদ বিন্নাফস ইটসেলফ নিজে ব্যর্থ, সেই ইউনাইটেড নেশনের একটা অঙ্গ সংস্থা যেটা 1995-94 সালে প্রতিষ্ঠা হয়েছিল, মানবাধিকার হাই কমিশন, এই মানবাধিকার হাই কমিশন যদি বাংলাদেশে আসে তাহলে কি করতে পারবে বলে আপনার মনে হয়? মানে যেই মুসলিমটা দাড়ি রাখার কারণে জঙ্গি মিথ্যা অপবাদের ভিত্তিতে জেলে ঢুকেছে, সেই লোকটাকে বের করে দেওয়ার জন্য হিউম্যান রাইটস এদেশে কাজ করবে? এটা আপনার মনে হয়? আপনি মনে করতেছেন যে যে সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গি অপবাদ দিয়ে একসময় বন্দী করা হয়েছিল, যেই সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকানো হয়েছিল, তাদেরকে জেলখানা থেকে বের করার জন্য এই সংস্থা কাজ করবে? এই সংস্থার মাধ্যমে তো আপনারা যে ফ্যাসিজমকে বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিজমও ব্যাক করতে পারে। কিভাবে ব্যাক করতে পারে? কেন তাদের কাছে তো সবার কাছে রাজনীতি করার অধিকার আছে, গণতন্ত্র করার অধিকার আছে। আজকে আপনারা ফ্যাসিজমের কোনো নেতাকে দেখলে, ফ্যাসিস্টের কোনো নেতাকে দেখলে পিটাচ্ছেন, জেলে দিচ্ছেন। যেদিনই হাই কমিশনের অফিস এদেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে, ফাংশন করা শুরু করবে, সেদিনই তো তারা বলবে না, প্রত্যেকের রাইটস আছে এদেশে, প্রত্যেকের অধিকার আছে এদেশে ক্ষমতার জন্য লড়াই করার, এদেশের রাজনীতিতে যাওয়ার, এদেশের ডেমোক্রেসিতে অংশগ্রহণ করার। সেদিন আপনি কোথায় যাবেন? এক রাতের ব্যবধানে যে ফ্যাসিজমকে আপনারা 17 বছরে তাড়াতে পারেন নাই, সেই ফ্যাসিজম এক রাতের ব্যবধানে বাংলাদেশে নতুন করে চালু হয়ে যাবে, নতুন করে ফাংশন করা শুরু করবে। মানে আল্লাহ তো বিচার বুদ্ধি দেয় নাই, ঠিক আছে, ক্ষমতার জন্য পাগল হয়ে আছেন, ঠিক আছে, বাট লজিক তো লাগান। মানে আপনি ভাবছেন ওকে আপনার অধিকারের জন্য কাজ করবে, এটা তো একটা হাস্যকর বিষয়। আচ্ছা, ওই কথাগুলো যাওয়ার আগে আরেকটু কথা বলি, একটু যেহেতু এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার মনে হয় কিছু অথেন্টিক কথাও আপনাদের জানা থাকা দরকার। অ্যাকচুয়ালি যে হিউম্যান রাইটসের যে হাই কমিশনটা তৈরি হয়েছিল, এইটা আসলে কয়টা মেজর বিষয়কে লক্ষ্য করে তৈরি হয়েছিল? তাদের 4টা বা 5টা মেজর লক্ষ্য আছে, যেটা তারা নিশ্চিত করার প্রয়োজন মনে করে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তিত্ববাদ। এটা হচ্ছে হিউম্যান রাইটসের মূল কাজ। ব্যক্তিত্ববাদ মানে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে স্বাধীন, এটা হচ্ছে ব্যক্তিত্ববাদ, এটা তাদের একটা মূল অ্যাক্ট। তাদের একটা এটা হচ্ছে সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে ধর্ম হবে মসজিদে পালন, রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য, সরকার, আদালত, অফিস, এগুলোতে পালন হবে তাদের নিজস্ব সংবিধান, এখানে কোনো ধর্মের কাজ নাই, এটা হচ্ছে সেকুলারিজম। তাদের আর একটা কাজ ছিল অ্যাবসুলেট ফ্রি স্পিচ, মানে প্রত্যেককে তার বাক স্বাধীনতা দিতে হবে, এটা হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত। তাহলে এখন কোনো ব্যক্তি যদি বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আপনি এটা বাধা দিতে পারবেন না, কেননা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা দিতে হবে। সে যদি আপনার সামনে রাসূলকে গালি দিবে, ফেলফেলিয়ে হাসবে, আপনাকে রাসূলের সামনে গালি দিবে, আর আপনি পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন, এটাই হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসের যেটা চতুর্থ বিষয়, সেটা হচ্ছে যে সেপারেশন অফ জেন্ডার নিউট্রালিটি, মানে লিঙ্গ বৈষম্যহীনতা। মানে চাইলে
সে নিজেকে পুরুষ কল্পনা করতে পারে, চাইলে সে নিজেকে মেয়ে কল্পনা করতে পারে, চাইলে সে তার লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে পুরুষ থেকে মেয়ে হয়ে যেতে পারে, মেয়ে থেকে পুরুষ হয়ে যেতে পারে, তার ইচ্ছাধীন। এই অধিকারটা আপনাকে দিতে হবে। মানে আগামীকাল যদি আজকে যদি তারা বাংলাদেশে ফাংশন করে হিউম্যান রাইটসের হাই কমিশন, আগামীকাল যদি আপনার ছেলেটা বলে যে আমি আমার লিঙ্গ পরিবর্তন করে ফেলবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। চোখ বন্ধ করে আপনার ছেলে যা বলছে, যা করতে চাইছে আপনাকে করতে দিতে হবে। এরপরের তাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে সেপারেশন অফ রিলিজন অ্যান্ড স্টেট, মানে ধর্ম আলাদা এবং রাষ্ট্র আলাদা। ধর্ম এবং রাষ্ট্র কোনোদিন একসাথে চলতে পারে না। ধর্ম চলবে মসজিদে, হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে যাবে, এর বাইরে হুজুর কোনো সময় দেশের বিষয়ে, বৈষয়িক বিষয়ে, পলিটিক্সের বিষয়ে, ডেমোক্রেসির বিষয়ে কোনো কথা বলতে পারবে না। এই 5-6টা বিষয় হচ্ছে হিউম্যান রাইটসের মূল বিষয়। এই 5টা বিষয় নিয়ে সারা পৃথিবীতে কাজ করে। এখন আসেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, যদি আরেকটু জানার চেষ্টা করেন যে আসলে এই বিষয়গুলো তারা আসলে কোথায় থেকে নিয়েছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলি। আপনাদের সামনে যখন গণতন্ত্রের কথা বলা হয় তখন আপনারা মনে করেন ওকে গণতন্ত্র এস্টাবলিশড, প্রতিষ্ঠিত একটা বিষয়। অনেকে মনে করতে পারেন অনেক পুরনো। গণতন্ত্র কত বছর ধরে পৃথিবীতে আছে? 200-250 বছর ধরে। এর আগে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিলই না। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি যখন গুগলে সার্চ দিবেন গণতন্ত্র, তখন ওইখানে আসবে যে গ্রিক সভ্যতা, প্রাচীন সভ্যতাতেও গণতন্ত্র ছিল। এটা বলে তারা গ্রিক সভ্যতার কথা তুলবে। ওকে, আপনি যদি গ্রিক সভ্যতাতেও যান, সেই সময়ের দার্শনিক প্লেটো, অ্যারিস্টটলের ছাত্র, তার লিখিত বইয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গণতন্ত্র এসেছে আজ থেকে 200-250-300 বছর আগে। তারপরে এখানে যে মানুষের নাগরিক অধিকার, যেটাকে তারা ইন্ডিভিজুয়ালিজম বলছে, ব্যক্তি স্বাধীনতার কথা বলছে, এই জিনিসগুলো কখন এসেছে? এই জিনিসগুলো এসেছে মূলত যখন ফরাসি বিপ্লব হলো 1800 শতকের দিকে, যখন ইউরোপে এনলাইটমেন্টের যুগ আসলো, মানে ইউরোপে বিপ্লব ঘটলো, এবং যখন আমেরিকা আর একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো ব্রিটিশ কলোনির কাছ থেকে, তখন আমেরিকান কনস্টিটিউশন মানে আমেরিকার সংবিধান, ফরাসি বিপ্লব এবং ইউরোপিয়ান এনলাইটমেন্ট যুগ মানে আলোকায়ন যুগের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন ফাংশন করে। মানে এখানে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই, হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না। আমি একটা সমস্যার মধ্যে আছি। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের, মনে করেন আমি একজন খ্রিস্টান, আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের পাদ্রীদের হাতে। আমি চাইলে স্বাধীন মতো পড়াশোনা করতে পারি না, আমি চাইলে স্বাধীন মতো জমির মালিকানা নিতে পারি না, আমি চাইলে স্বাধীন মতো জমি কেনা বেচা করতে পারি না, আমি চাইলে একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারি না, আমি চাইলে একটা কারখানা প্রতিষ্ঠা করতে পারি না। আমি যখনই কোনো কিছু করার চেষ্টা করি তখন আমার পাদ্রী আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারি না, কারণ আমি যখনই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই তখন আমার পাদ্রী এইটা বলে যে আমি খোদার বিরুদ্ধে বিদ্রোহ করছি, এ কথা বলে আমাকে জ্বলন্ত পুড়িয়ে ফেলে। এই যে কথাগুলো, এই কথাগুলো কখনকার কথা? এই কথাগুলো হচ্ছে 1700, 1500, 1400 শতকের কথা। এই 1400-1500 শতকে একটা, আপনারা সমাজ বিজ্ঞানের মধ্যে পড়েছেন, মধ্যযুগীয় অন্ধকারের মধ্যযুগ বা অন্ধকার যুগ বলে একটা শব্দ, একটা পরিভাষা প্রচলিত আছে সমাজবিজ্ঞানে। সেইটা কখন? সেটা হচ্ছে যে 1300, 1400, 1500 শতকে। তো একটা সমাজ যখন, মানে আমি যখন একটা সমস্যার মধ্যে আছি, যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো থেকে তো আমাকে বের হতে হবে। তখন এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য এখানে ফরাসি বিপ্লব হয়েছে, এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য ইউরোপে বিপ্লব হয়েছে, এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আমেরিকা বিপ্লব ঘটেছে, আমেরিকা থেকে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ব্রিটিশের যে রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্রের ক্ষমতাকে কমিয়ে আনা হয়েছে, দিয়ে সেখানে শ্রমিক দলের উত্থান ঘটেছে। তো যেই সমস্ত এলাকাগুলোতে সমস্যা ছিল, ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা গণতন্ত্র নিয়ে এসেছে, ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করেছে, ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা জাতিসংঘ তৈরি করেছে, ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা এলজিবিটিকিউ এর অধিকার নিয়ে এসেছে। কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 670 খ্রিস্টাব্দে যখন 570 খ্রিস্টাব্দে যখন উনি মক্কায় জন্মগ্রহণ করলেন, ওনার উপরে যখন আল্লাহ ওহী দিলেন, তারপর থেকে নিয়ে শুরু করে 1400 বছরের ইতিহাসে তো আমরা এই সমস্যাগুলো সাফার করি নাই। কেননা যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন আমাদের স্পেন, আমাদের কর্ডোভা, আমাদের স্পেনের আন্দালুসিয়ার যে এলাকাগুলো,
আমাদের টলেডো শহরের কথা যদি বলি, আমাদের গ্রানাডা শহরের কথা যদি বলি, আমাদের কর্ডোভা শহরের কথা যদি বলি, আমাদের বাগদাদের কথা যদি আমি বলি, আমাদের দেমাস্কের কথা যদি আমি বলি, আমাদের খোরাসান আল কুবরা যেটা বর্তমান ইরাক ইরানের মধ্যে আছে, এই ইরাক ইরানের বৃহত্তর অঞ্চলের কথা যদি আমি বলি, তাহলে এই পুরো অঞ্চলে বিজ্ঞান চর্চা হয়, এই পুরো অঞ্চলে জ্ঞান চর্চা হয়। এই অঞ্চলের মানুষ স্বাধীন, এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন, এই অঞ্চলের মানুষ জমি জায়গা কেনার ক্ষেত্রে স্বাধীন, এই অঞ্চলের মানুষ শিক্ষা অর্জনের ক্ষেত্রে স্বাধীন, এই অঞ্চলের মানুষ এইটা মনে করে না যে তাদের শাসক তাদের উপরে পূর্ণরূপে নির্যাতন করতেছে, এটা এই অঞ্চলের মানুষ কোনোদিন মনে করে নাই। তো 1450 বছরে আমরা যেই সমস্যাকে ফেস করি নাই, যেই সমস্যা তোমরা ফেস করেছো, তোমরা ওই সমস্যার সমাধান খুঁজে বের করেছো, ওই সমস্যার সমাধান তোমরা তোমাদের উপরে ব্যবহার করো, সেইটা তো আমাদের উপরে তোমরা চালাতে পারো না। এখানে আরেকটা জিনিস, যে জাতিসংঘের যে মূল কথাগুলো, এই মূল কথাগুলো তিনটা জায়গা থেকে এসেছে। আবার বলছি, ফরাসি বিপ্লব থেকে, ইউরোপিয়ান এনলাইটমেন্টের যুগ থেকে এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে। তো নির্দিষ্ট একটা গোষ্ঠী থেকে আসা নিয়ম কানুনগুলো কি পুরো এশিয়ার মানুষের জন্য হতে পারে, পুরো আফ্রিকার অঞ্চলের মানুষের জন্য হতে পারে? ধরেন আমি বাংলাদেশের যে কৃষ্টি কালচারে বিশ্বাসী, আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার হচ্ছে যে একজন ছেলে একজন মেয়েকে প্রকাশ্যে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে পারবে না, আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার। এটা ইউরোপে আম। দেখুন আপনার কাছে ওইটা স্বাভাবিক বিষয়, ওইটাকে আপনি আমার উপরে স্বাভাবিক করবেন? আপনাদের অঞ্চলে বিকিনি পরে ঘোরা জায়েজ, আপনাদের অঞ্চলে বিকিনি পরে ঘোরাটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা এশিয়ার মানুষেরা তো বিকিনি পরে ঘোরাকে স্বাভাবিক মনে করি না। তাহলে আপনার কাছে যেটা স্বাভাবিক বিষয়, ওটা তো আমার কাছে স্বাভাবিক না। আপনার কাছে লিঙ্গ পরিবর্তন করা স্বাভাবিক বিষয়, ওটা তো আমার কাছে স্বাভাবিক না। তো আমার কাছে যেটা অস্বাভাবিক বিষয়, সেটা যদি আপনি আমার উপরে চাপিয়ে দিতে চান, তাহলে সেটাকে আমার অধিকার হরণ নয়? তাহলে এই অধিকার হরণের কাজগুলো কারা করে? এই অধিকার হরণের কাজটাই মূলত হিউম্যান রাইটস করে, মানে ইউনাইটেড নেশনের যে মানবাধিকার হাই কমিশন আছে সেটা করে। তাহলে বাংলাদেশে যদি হিউম্যান রাইটস আসে, মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে যদি তারা অফিস নিয়ে আসে, তাহলে আমরা তো প্রথমে এটা জেনেছি যে তারা মুসলিমদেরকে অত্যাচার থেকে বের করে দিতে পারবে না, রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে দিতে পারবে না, কাশ্মীরিদেরকে অধিকার দিতে পারবে না, যেই হুজুর মিথ্যা অপবাদে জেলখানায় গেছে তাকে বের করে দিতে পারবে না। তাহলে এই হাই কমিশন অফিসের বাংলাদেশে কাজটা কি? কুচু করতে এসেছে? কি করতে এসেছে বাংলাদেশে? আমরা এখানে আরো একটা মজার বিষয় আছে, যে পৃথিবীতে দক্ষিণ এশিয়ার কোনো দেশে ইউনাইটেড নেশনের মানবাধিকার হাই কমিশনের কোনো অফিস নাই। এবং ভেনেজুয়েলায় যে অফিস ছিল 2024 সালে, ভেনেজুয়েলা তাদের ইউনাইটেড নেশনের অফিসকে, এরা হচ্ছে কলোনি সিস্টেম চালু করছিল এই অপরাধ বলে, হিউম্যান রাইটসের এই হাই কমিশনের অফিসকে ভেনেজুয়েলা বন্ধ করে দিয়েছে 2024 সালে। এবং নেপালে এদের অফিস ছিল, যেটা নেপাল সরকার বন্ধ করে দিয়েছে। দক্ষিণ এবং আরো একটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশনের হাই কমিশনের যে অফিস, মানবাধিকার হাই কমিশনের যে অফিস, এই অফিসগুলো পৃথিবীর 16টা রাষ্ট্রে আছে। এই 16টা রাষ্ট্র কোন রাষ্ট্র? হয় আফ্রিকার হতদরিদ্র রাষ্ট্র যেখানে দুর্ভিক্ষ আছে, অথবা মুসলিম বিশ্বের ওই রাষ্ট্রগুলো যেই রাষ্ট্রগুলোতে যুদ্ধ চলছে। তো বাংলাদেশে কি যুদ্ধ চলছে? বাংলাদেশে গৃহযুদ্ধ আছে? এখানে তো শুধু বিষয়টি এরকম না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ স্যার উনি একটা কথা বলেছিলেন, যে এই অফিস যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশে এই অফিস হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ এই বলে পরিচিত হবে যে বাংলাদেশ পৃথিবীর আর 16টা দেশের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কোনো রুলস নাই, যেখানে কোনো নিয়ম নাই, যেখানে কোনো কানুন নাই, যেখানে দুর্ভিক্ষ চলতেছে। আপনারা চান যে আপনাদের বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটি যুদ্ধ বিধ্বস্ত, একটি দুর্ভিক্ষপূর্ণ দেশ বলে পরিচিত হোক? আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা ফ্যাসিজমকে, 17 বছর আমরা ফ্যাসিজমের অত্যাচার সহ্য করেছি, 17 বছর পরে তাড়িয়েছি। আমরা এতটুকু দুর্বল হয়ে যাই না যে আমাদের সমস্যার আমরা সমাধান করতে পারবো না? তাহলে তোমাদের এই দেশে আসলে কাজটা কি? কোনো কাজ নাই তো। একটু বোঝার চেষ্টা করেন, মানে পৃথিবীর 193টা দেশের মধ্যে মাত্র 16টা দেশে তাদের অফিস আছে। তাহলে বাংলাদেশে তাদের অফিস কেন দরকার? বাংলাদেশে যদি তাদের অফিস হয় তাহলে কি সমস্যা হবে? এই যে এলজিবিটিকিউরা পূর্ণ অধিকার পাবে। সমস্যা কি হবে? এখানে খ্রিস্টান রাজ্যের যে কথা আগে থেকে বাংলাদেশে চলছিল, সেই খ্রিস্টান রাজ্যের কথাটা আবার বাংলাদেশে চাড়াও হবে। এখানে মানে দক্ষিণ এশিয়ায় যে একটা খ্রিস্টান রাজ্যের কথা আছে, আপনাদেরকে বললে আপনারা অনেকটা কল্পনায় মনে করেন যে খ্রিস্টান রাজ্যটা মনে হয় দক্ষিণ এশিয়া একটা কল্পনাতীত একটা বিষয়। 1947 পরে যখন ভারত এবং পাকিস্তান আলাদা হলো, তখন ভারতের একটা অঞ্চল নাগাল্যান্ড, তারা আন্দোলন শুরু করে যে আমরা স্বাধীন একটা খ্রিস্টান রাজ্য এই অঞ্চলে চাই। এবং আমি যদি আপনাদেরকে আরো একটু বলি, খ্রিস্টান রাজ্যের একটু যদি ইতিহাসটা আনা শুরু করি, যে মিজোরাম অঞ্চলে, যেটা ভারতের অঞ্চল, এই মিজোরাম অঞ্চলে সর্বপ্রথম খ্রিস্টানদের দাওয়াত শুরু হয় 1894 সালে। সর্বপ্রথম দাওয়াত শুরু হয় এই 1894 সালে। দাওয়াত শুরু হওয়ার পরে বর্তমান সময়ে মিজোরামে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 87%। এই খ্রিস্টানদের দাওয়াত যখন মায়ানমারের চীন এবং কাচিন অঞ্চলে শুরু হয়েছিল 1813 সালে,
1813 সালে খ্রিস্টানদের দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছিল মায়ানমারের কাচিন অঞ্চলে এবং চীন অঞ্চলে। বর্তমানে তাদের ওখানে খ্রিস্টানদের সংখ্যা কত? 80 থেকে 90%। এদের যখন মণিপুর এবং ত্রিপুরায় যখন এদের দাওয়াতি শুরু হয়, সেটা হচ্ছে 1800 শতকের আগে, 1910 সালে যখন দাওয়াতি কার্যক্রম শুরু হয় খ্রিস্টান মিশনারিদের, তখন এটা ছিল নগণ্য, কিন্তু এটা বর্তমানে দাঁড়িয়েছে কত? 85%। তাহলে ধীরে ধীরে এই যে বাংলাদেশের মায়ানমারের ওই অঞ্চলগুলোতে, বাংলাদেশের খ্রিস্টান পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলগুলোতে ধীরে ধীরে আজ থেকে 150 বছর আগে যে পরিমাণ খ্রিস্টানদের সংখ্যা ছিল সেটা 150 বছর বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে একটি খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। এই খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা যে তৈরি হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ যেটা আমি বললাম, যে নাগাল্যান্ডের এনএনসি মানে নাগা ন্যাশনাল কাউন্সিল 1947 সালে দাবি করেছিল যে আমাদের একটা খ্রিস্টান রাজ্য প্রয়োজন, এবং যখন তারা এই দাবি তোলে তখন এনবিসিসি মানে নাগাল্যান্ড ব্রিটিশ চার্চ কাউন্সিল তারা এগিয়ে আসে। তারা দুইটা সম্মেলন করে 1964-এ, এবং তাদের আর একটা সম্মেলন হয় 1970-তে মানে 1970 সালে। তখন তারা কি বলে যে উই বিলিভ দ্যাট গড হ্যাজ চুজেন নাগাল্যান্ড টু বি এ নেশন set apart to glorify himself। তারপরে আরেকটা জায়গায় তারা বলেছে দ্য নাগা পিপল হ্যাভ সাফার্ড লং আন্ডার অ্যালাইন রুল, অ্যাজ এ খ্রিস্টিয়ান পিপল উই ডিজার্ভ এ হোমল্যান্ড। মানে আমরা খ্রিস্টিয়ান পিপল হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রের কল্পনা করি এবং একটা স্বাধীন রাষ্ট্র চাই। তো যেই কথাটা নাগাল্যান্ডের মানুষ আজ থেকে 1964-1964-তে বলে এসেছে, সেটা যদি তাদের আগের প্ল্যান হয়, তাহলে আজকে কি এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় আর একটা খ্রিস্টান রাজ্য হওয়ার সম্ভাবনা নেই? সিআইএ এর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1970-এর দশকে। 1970-এর দশকের ওই রিপোর্টে পড়েন, তারা বলেছে যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার একটা জুমল্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এটা সিআইএ এর রিপোর্ট। তাহলে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা আছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর 10% জনগণ হচ্ছে খ্রিস্টান। আগামীকাল যদি এই অঞ্চলের মানুষগুলো বলে যে আমরা স্বাধীন আরেকটি অঞ্চল চাই, বাংলাদেশের সরকার আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে, হুদা হেলারি ডক্টর ইউনূস তুমি কি করবা তাদের জন্য? চট্টগ্রাম একদিনের মধ্যে আলাদা রাষ্ট্র করে দিতে হবে। যদি এইটাতেও বিশ্বাস না হয়, ইন্দোনেশিয়ার যে পূর্ব তিমুর, যেটা আগে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ছিল, সেইখান থেকে কিভাবে পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাজ্যে পরিণত হলো এবং একটা স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যে হিসেবে আলাদা হয়ে গেল ইন্দোনেশিয়া থেকে, সেই ইতিহাস দেখেন। হুমসি খেলি জাস্ট আবেগের বসে পড়ে আপনি একটা জায়গায় চলে গেলেন, বক্তব্য দিয়ে দিলেন, হিউম্যান রাইটসের হাই কমিশনের অফিস হবে বাংলাদেশে, আপনি রাজি হয়ে গেলেন। এইটা হলে তো দেশ চলবে না। আপনি তো এতদিন ছিলেন দাদাবাবুদের লাইনের ভেতরে, এখন তো চলে যাচ্ছেন পাশ্চাত্যের চোরাবালির মধ্যে। বাংলাদেশের স্বাধীনতার যে বিন্দুমাত্র আলোটুকু ছিল সেটাও বর্তমান সময় নিভে যাওয়ার পথের দিকে চলতেছে। 1947-এ আমরা মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আলাদা একটা বাংলাদেশ পাওয়ার কথা ছিল। 1971-এ গিয়ে আমরা পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পাইলাম, কিন্তু ঢুকে গেলাম ভারতের মধ্যে। 24-এ এসে আমরা আবার আজাদ হইলাম, কিন্তু আজাদ হওয়ার পরে আমরা আবার কোথায় চলে যাচ্ছি? যেই নিরীহ মানুষগুলো, যেই মুসলিম জনসংখ্যাগুলো জীবন দিল 24-এর এই গণ অভ্যুত্থানে, এই বিপ্লবের মধ্যে, ওই ছেলেগুলোর স্ট্যাটাসগুলো পড়ে আসেন। যেই আবু সাইদ আপনাদের আইকন, সেই আবু সাইদের ফেসবুক স্ট্যাটাস পড়ে আসেন। সেই আবু সাইদকে বাংলাদেশে পাশ্চাত্যের কলোনিয়াল হবে বাংলাদেশ, এটা আবু সাইদ কোনোদিন চেয়েছিল? আমরা যে 24-এর যে আন্দোলন করেছি, এই আন্দোলনে যে ছাত্রগুলো ছিল, এই আন্দোলনে যে দাড়ি টুপি পরা মানুষগুলো ছিল, সেই দাড়ি টুপি পরা মানুষগুলো কি চেয়েছে সেই হিউম্যান রাইটসের হাই কমিশনের অফিস হবে বাংলাদেশ? আমরা এইটা আপনারা ভালোভাবে জেনে নেন। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি এবং স্পষ্টভাবে বলতেছি, আপনারা এতদিন ছিলেন দাদাবাবুদের কলোনির মধ্যে, আর এখন ধীরে ধীরে পাশ্চাত্যের অতল চোরাবালির মধ্যে হারিয়ে যাচ্ছেন। যদি সতর্ক হওয়ার তৌফিক দেয় আল্লাহ তাআলা আপনাদেরকে, তাহলে আপনারা সতর্ক হবেন, না হলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেকেন্ড গাজা। এটা আপনারা লিখে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই সংক্ষিপ্ত কথায় যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ইতিহাসগতভাবে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংঘ হচ্ছে জাতিসংঘ মুসলমানদেরকে অধিকার দেওয়ার ক্ষেত্রে, আর তাদের একটা অঙ্গ সংস্থান হচ্ছে মানবাধিকার হাই কমিশন। যাদের মূল সংস্থা ব্যর্থ, তারাই বাংলাদেশে এসে কি করবে? তাদের এই দেশে কোনো প্রয়োজন নাই। এটা আপনি নিজে মাথায় ঢুকিয়ে নেন, আপনার দলের নেতাদেরকে বুঝান, জনসচেতনতা তৈরি করেন। যদি আপনারা জনসচেতনতা তৈরি করেন তাহলে এটা বন্ধ করা সম্ভব। আর যদি জনসচেতনতা তৈরি করে এটা বন্ধ করতে না পারেন, তাহলে আপনারা পাশ্চাত্যের সেকেন্ড অ্যালাইন, এটা আপনারা মনে করে রাখেন। আপনারা সেকেন্ড গাজা, এটাও আপনারা মনে করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে রক্ষা করুন এবং পাশ্চাত্যের এই চক্রান্তকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।